এর কারণ হিসাবে আমি দুইটি ঘটনাকে উল্লেখ করতে চাই। তার একটি হচ্ছে দেওবন্দ আন্দোলন, আরেকটি হচ্ছে পাকিস্তান আন্দোলন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ, পাকিস্তান, ইরান ও আফগানিস্তান এশিয়ার চারটি মুসলিম দেশ। তবে প্রথম দুটি দেশ অর্থাৎ বাংলাদেশ ও পাকিস্তানের সাথে পরের দুটি দেশ অর্থাৎ ইরান ও আফগানিস্তানের বড় একটি পার্থক্য রয়েছে। পার্থক্যটি হলো ইরান ও আফগানিস্তানের অনেক ঝড়ঝাপটার পরও ইসলামপন্থীরা বর্তমানে সেখানে ক্ষমতার কেন্দ্রে রয়েছে। তবে বাংলাদেশ ও পাকিস্তানের চিত্র কিন্তু ভিন্ন। কেন পাকিস্তান বা বাংলাদেশের ভাগ্য ইরান বা আফগানিস্তানের মতো হলো না? ভিডিওতে এই প্রশ্নের উত্তর খুঁজতে চেষ্টা করব। আজকের স্ক্রিপ্ট তৈরিতে আমাকে সহযোগিতা করেছেন সুদূর মিশরের জামিয়া আল আজহারের অধ্যয়নরত আমার বন্ধু মোহাম্মদ ইমরান। তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। প্রকৃত অর্থে এই বিষয়টি তো অত্যন্ত স্পর্শকাতর এবং খুবই জটিল একটি বিষয় যে এই দুইটি অঞ্চল অর্থাৎ ইরান এবং আফগানিস্তানের সাথে পাকিস্তান এবং বাংলাদেশ বা ভারতীয় উপমহাদেশের এই অঞ্চলের যেই পার্থক্যগুলো সেগুলো যদি আমরা বুঝতে পারি তাহলেই কিন্তু এই দুই অঞ্চলের যে ইসলামপন্থী রাজনীতির যে অবস্থা এটি সম্পর্কে আমার মনে হয় একটু স্পষ্ট হওয়া যাবে। তো এই জন্য আমি মোটামুটি কয়েকটি পয়েন্টে এই পুরো বিষয়টির চিত্র তুলে ধরার চেষ্টা করব। আশা করি আপনারা সাথে থাকবেন। তার মধ্যে প্রথমেই যে কথাটি আমাকে বলতে হবে তা হলো যে এই যে ওই অঞ্চলের অর্থাৎ আফগানিস্তান এবং ইরানের মধ্যে ইরানের যেই অতীত ইতিহাস এটার সাথে কিন্তু আমাদের ভারত বা পাকিস্তান বা বাংলাদেশের সাথে কিন্তু কোনো মিল নেই। বিশেষভাবে ইরানে সুদীর্ঘকাল যাবৎ যেই রাজতন্ত্র যে চলেছে সেখানে প্রায় ২৫০০ বছর যাবৎ কিন্তু সেখানে রাজতন্ত্র ছিল। তো রাজতন্ত্রের মধ্যে যেরকম ভালো বিষয় রয়েছে অনেক খারাপ বিষয় রয়েছে। তো এগুলোর কারণে মূলত সেখানকার জনমানুষের নিকটে তাদের শাসনতন্ত্রের প্রতি শাসকদের প্রতি এক ধরনের জনরোষ চরমে পৌঁছে গিয়েছিল। তাদের জনগণ এসব থেকে নিরাপত্তা চাচ্ছিল। ঠিক এই বিষয়টি সেখানকার ইসলামপন্থী রাজনীতিবিদরা অনুধাবন করতে পেরেছিলেন এবং তারাই মূলত পথ দেখিয়েছিলেন, যার নেতৃত্ব দিয়েছিলেন আয়াতুল্লাহ আল খোমেনি, যেটি আমরা জানি যে ইরানের বিপ্লব নামে যেটি পরিচিত। বিংশ শতাব্দীর শেষ দিকে এসে সম্ভবত ৭৯-র দিকে এসে এটি সংগঠিত হয়েছিল এবং বলা হয়ে থাকে বিংশ শতাব্দীর যত গুরুত্বপূর্ণ ঘটনা তার মধ্যে এটি একটি। তো এই যে ইরানের একটি বাস্তবতা অতীত ইতিহাস থেকে নিয়ে তারা ইসলামপন্থী রাজনীতির যে সূচনা ঘটেছিল যে ইরানের বিপ্লবের মাধ্যমে, এই ধরনের সিচুয়েশন বা বাস্তবতা কিন্তু পাকিস্তান বা বাংলাদেশে কখনোই ছিল না। সেক্ষেত্রে তাদের অতীত হিসাবে তাদের ভবিষ্যৎ নির্ধারিত হয়েছে। তো আমাদের অতীত তো এরকম ছিল না, যেন আমাদের ভবিষ্যৎ এরকম হয়ে ওঠেনি। এটি এক ধরনের পার্থক্য হিসেবে আমি মনে করি। আরেকটি বিষয়, আফগানিস্তানের সাথে যেটি আমাদের হয়েছে তা হলো শুধু আফগানিস্তান না বরং ইরানের সাথেও এটি ঘটেছে যে তাদের যে জাতিগত তাদের মধ্যে যেই স্বাতন্ত্রতা রয়েছে খোরাসান বা ইরান আফগানিস্তানের মানুষের মধ্যে, বিশেষভাবে আফগানিস্তানের কথা এই জন্য বললাম যে তারা পরাজয়কে মেনে না নেয়ার যে প্রবণতা, তাদের মনস্তাত্ত্বিক ভাবে তারা এটিকে কখনোই যে গ্রহণ করতে পারে না, এটি কিন্তু তাদের মধ্যে প্রকটভাবে থাকার কারণে তাদের ভবিষ্যৎ কিন্তু অন্যরকম হয়েছে। এই বিষয়টি আরো স্পষ্ট হয় এইভাবে দেখলে যে মডার্নিটিকে তারা কিভাবে মোকাবেলা করেছে। অর্থাৎ মডার্নিটিকে আমরা যেরকম ভারত, পাকিস্তান বা বাংলাদেশের মানুষ যেইভাবে মডার্নিটিকে মোকাবেলা করেছি, তারা কিন্তু সেইভাবে করেনি। তাদের যে মনস্তাত্ত্বিক যে স্বাতন্ত্রতা, এটি কিন্তু এই মডার্নিটিকে গ্রহণ করার ক্ষেত্রেও তারা এই সচেতনতা তারা দেখিয়েছে। এজন্য তারা মডার্নিটিকে সেভাবেই তাদের মতো করে স্বাতন্ত্র্য দিয়েই কিন্তু তারা গ্রহণ করেছে। তো দেখা যায় এই জন্য আমরা যদি বর্তমানে লক্ষ্য করি যে তারা যে পরাজয়কে মেনে না নেওয়ার মতো যে তাদের মধ্যে প্রবণতা রয়েছে, এই বিষয়টি তাদের মধ্যে কত প্রকট, এটা আমরা বর্তমানের চিত্র যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু আমাদের সামনে স্পষ্ট হয়ে যায়। বর্তমানে পুরো পৃথিবীকে যেই দেশটি কি বলে যে পুরো পৃথিবীর উপরে যেই দেশটি
মোড়লগিরি বা মাতব্বরি করে থাকে সেই আমেরিকা, আমেরিকান বলয়ের বাইরে থেকে আফগানিস্তান এবং ইরান কিন্তু তারা তাদের দেশকে পরিচালিত করছে। শুধু বলয়ের বাইরে থেকেই না, বরং অনেক ক্ষেত্রে টক্কর দিয়ে বা পাল্লাপাল্লি করেই কিন্তু তারা এই পর্যায়ে এসেছে। তো এটি একটি গুরুত্বপূর্ণ, আমাদের অঞ্চলের সাথে তাদের যেই মনস্তাত্ত্বিক যে স্বাতন্ত্রতা, এটি একটি বড় ব্যবধান হিসাবেই কাজ করেছে। এগুলো ছাড়াও একটি গুরুত্বপূর্ণ কারণ হিসেবে আমার কাছে মনে হয় সেখানকার যারা ইসলামপন্থী রাজনীতিবিদ তারা সার্বজনীন হতে পেরেছিলেন, এজন্যই জনসাধারণ তাদের সাথে থেকেছে এবং এখনো রয়েছে। যেমন আফগানিস্তানের কথা যদি বলা হয়, যে আফগানিস্তানের যারা এখন ক্ষমতায় রয়েছে, যেই দলটি, আমি সঙ্গত কারণে সেই দলটির নাম নিচ্ছি না, তো সেই দলটির কিন্তু তারা সামগ্রিকভাবে তারা যে এক ধরনের আমেরিকান বা পশ্চিমা বিরোধী যেই ধরনের অবস্থানে তারা যেতে পারা 90 পরবর্তী সময় কিংবা তারও আগে যখন সোভিয়েতের সাথে তাদের সমস্যা হয়েছিল সেই সময়টিতে তারা কিন্তু একতাবদ্ধভাবে জনসাধারণের চিন্তার পালসকে ধরে তারা সেই ধরনের সিদ্ধান্ত নিয়েছে এবং জনমানুষের সাথে থেকেছে। ইরানেও ঠিক একই ব্যাপার ঘটেছে। কিন্তু আমাদের পাকিস্তান এবং বাংলাদেশের ইসলামপন্থী রাজনীতিবিদদের কিন্তু জনবিচ্ছিন্নই বলা যায় এক প্রকার, যে অনেক বড় বড় আমরা ইসলামপন্থী নেতা আমরা যারা ঘরানাগত কারণে তাদের পরিচিতি জেনে থাকি, তাদের হয়তো চিনে থাকি, কিন্তু যারা সাধারণ মানুষ তারা অনেকেই জানেও না যে এই আলেম, তাকে হয়তো তারা চিনে থাকেন বিভিন্ন ওয়াজ মাহফিলের কারণে বা বিভিন্ন কারণে, কিন্তু তারও একটি রাজনৈতিক দল রয়েছে, তিনিও রাজনীতি করেন, এ সম্পর্কে কিন্তু জনমানুষের কোনো ধারণাই নেই। মোট কথা, এই যে জনমানুষের সাথে এক ধরনের যে বিচ্ছিন্নতা, এটি একটি বড় কারণ হিসাবে আমার মনে হয় যে এই আমাদের গন্তব্যকে নির্ধারণ করে দিয়েছে। আরো কিছু ছোট ছোট কারণ রয়েছে বলে আমার মনে হয়, যেমন মুসলিমদের সংখ্যাগরিষ্ঠ হয়ে ওঠাটা তাদের দেশের জন্য কিছু ক্ষেত্রে সুবিধাজনক হতে পারে। যেমন পাকিস্তান বা বাংলাদেশে যে পরিমাণ সংখ্যালঘু রয়েছে, পাকিস্তানে খুব একটা নেই, কিন্তু বাংলাদেশে যে পরিমাণ সংখ্যালঘু রয়েছে, এগুলো কিছু কিছু ক্ষেত্রে ফ্যাক্ট হিসাবে দেখা দিতে পারে বলে আমার মনে হয়। এছাড়াও আরেকটি ছোট বিষয় রয়েছে, যেমন আরব তথা মক্কা এবং মদিনার সাথে তাদের যে দূরত্ব, এটি একটি বড় কারণ হিসাবে হয়ে উঠতে পারে, যেটি আমাদের এখান থেকে কিংবা পাকিস্তান থেকে তুলনামূলকভাবে বেশি। তাদের সাথে যেহেতু দূরত্বের বিষয়টি কম, সেক্ষেত্রে যোগাযোগটাও তাদের জন্য সুবিধাজনক ছিল সেই প্রথম থেকেই, সাহাবা একরাম বা আল্লাহ রসুলের যুগ থেকেই। এগুলো একটি ছোট ছোট কারণ হিসাবে এগুলো হয়ে থাকতে পারে বলে আমার ধারণা। তবে আরেকটি গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর এবং খুবই বড় কারণ যেটি মনে হয় তা হলো যে পাকিস্তান এবং বাংলাদেশে ইসলামপন্থীদের ক্ষমতাকে আমাদের পাকিস্তান এবং ভারতের উভয়ের প্রতিবেশী দেশ ভারত সবসময় কিন্তু হুমকি হিসেবে নিয়েছে এবং ভয় পেয়েছে। এজন্য শুরু থেকেই ভারত লেগেছিল এবং এখনো আছে যে এই দুই দেশে কোনোভাবেই যেন ইসলামপন্থীরা ক্ষমতায় আসতে না পারে। তো ভারতের বিভিন্ন কূটচাল বা চক্রান্তের কারণেও এই দুই দেশের ইসলামপন্থীরা পিছিয়ে থাকবেন, এটি খুব স্বাভাবিক ভাবে আমরা এখনো বুঝতে পারছি, এটা অনেক আগে, এটি একটি ধ্রুব সত্য। তো যাই হোক, এই যে কারণগুলো বলার চেষ্টা করলাম, মূলত এই কারণগুলোতেই এই দুই অঞ্চলের গন্তব্য কিন্তু দুই রকম হয়ে গিয়েছে বলে আমার কাছে মনে হয়। তবে এখানে ছোট করে একটি কথা বলতে চাই, তা হলো যে পাকিস্তান এবং বাংলাদেশ তথা ভারতীয় উপমহাদেশের এই যে মুসলিমরা, ভারতেও তো 20-25 কোটি মুসলিম রয়েছে, তো এই সব কিছু মিলিয়ে আমাদের এই অঞ্চলের ইসলামপন্থীদেরকে যে পুরোপুরি ব্যর্থ, এটি কিন্তু বলা যাবে না। আপনি যদি বাংলাদেশ বা এই সাবকন্টিনেন্টের কথা চিন্তা করেন, তাহলে আমাদের তুলনা হতে পারে স্পেনের সাথে। স্পেনে যেরকম সুদীর্ঘকাল যাবৎ মুসলমানদের একটি দীর্ঘ ইতিহাস রয়েছে, ভারতবর্ষে কিন্তু এরকম ছিল, প্রায় 800 বছর মুসলিমরা এখানে শাসন করেছে, যেটি স্পেনেও হয়েছে। তো স্পেন পরবর্তী সময়ে, মুসলিমদের অধঃপতন পরবর্তী সময়ে সেখানকার আজকের মুসলমানদের অবস্থাটা কি, এটি কিন্তু আমাদের সামনে স্পষ্ট। সেখানে না আছে কোনো মুসলমান, না আছে সেখানকার কোনো ইসলাম বা ইসলামিক কোনো ন্যূনতম বিষয় সেখানে আর বাকি নেই। এই একই চিত্র কিন্তু ভারতীয় উপমহাদেশে হয়নি। ভারতীয় উপমহাদেশেও মুসলিমরা ক্ষমতার বাইরে গিয়েছে, কিন্তু এখানকার ওলামা একরাম এবং তৎকালীন যারা ইসলামপন্থী ছিলেন তাদের কারণে কিন্তু উপমহাদেশে এই সাবকন্টিনেন্টে স্পেনের মতো ভাগ্য বরণ করতে হয়নি। এর কারণ হিসাবে আমি দুইটি ঘটনাকে উল্লেখ করতে চাই। তার একটি হচ্ছে দেওবন্দ আন্দোলন,
আরেকটি হচ্ছে পাকিস্তান আন্দোলন। দেওবন্দ আন্দোলনের ফলে তখন যদিও রাজনৈতিক সেটি কোনো আন্দোলন ছিল না, সেটি একটি শিক্ষামূলক আন্দোলন ছিল, এবং এই আন্দোলনের ফলে সাধারণ মানুষের মধ্যে ইসলামী মূল্যবোধ, শিক্ষা এগুলো জাগ্রত থেকেছিল। আর পাকিস্তান আন্দোলনের ফলেই কিন্তু পরবর্তীতে ভারত যখন, ইংরেজরা যখন ভারত থেকে চলে যায়, সেই সময় কিন্তু তারা মুসলিমদেরকে আলাদা দেশ, পাকিস্তান এবং ভারত নামে, ইন্ডিয়া নামে, যেটি সর্বপ্রথম আমাদের এই বাংলাদেশে তো আসলে পাকিস্তানের অংশই ছিল। পরবর্তীতে আমরা নিজেদের স্বার্থের কারণে বা নিজেদের সুবিধার কথা চিন্তা করে আমরা পাকিস্তানের সাথে বিচ্ছিন্ন, আমরা স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে আমরা বাংলাদেশ গঠন করেছি। তো প্রথমে তো আসলে পাকিস্তান হয়েছে, না হলে কিন্তু আমাদের বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হতো না। তো এই দিক থেকে পাকিস্তান আন্দোলনের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং যেটি বললাম দেওবন্দ আন্দোলন। তো এই যে দুইটি আন্দোলনের কথা বললাম, এর সাথে কিন্তু তৎকালীন ওলামা একরাম এবং ইসলামপন্থীরাই যুক্ত ছিলেন। তো এজন্য বাংলাদেশ বা এই সাবকন্টিনেন্টের ইসলামপন্থীরা যদিও এখন ক্ষমতায় নেই, অর্থাৎ বাংলাদেশ বা পাকিস্তানে, এজন্য তাদেরকে পুরোপুরি ব্যর্থ এটি বলা যাবে না। এটা হচ্ছে আমার মন্তব্য। আমার মন্তব্যের সাথে আপনারা কেউ যদি দ্বিমত করতে চান, অবশ্যই কমেন্টে জানাবেন, আমি বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব ইনশাআল্লাহ।